সুপ্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি নিন, শুভেচ্ছা নিন। আমার এই মুহূর্তে মনে পড়ছে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সেই কথাটি, যে ভারত বাংলাদেশ সম্পর্ক তিনি ভালো চান না। ভালো এই কারণে চান না যে যদি সম্পর্ক ভালো থাকে তাহলে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীদের তারা পুশব্যাক করতে পারেন না, আর এই জন্যই তিনি সম্পর্ক খারাপ চান। ভারত বাংলাদেশ সম্পর্ক আপনারা বুঝতেই পারছেন, অনুভব করুন, তাহলেই বুঝবেন যে সম্পর্ক তো খারাপ। ইউনূসের আমলে খারাপ, তারেকের আমলে ভারত সরকার সম্পর্কটা উষ্ণ করতে চেয়েছে, একান্ত আগ্রহ দেখিয়েছে, কিন্তু তারেকের পক্ষ থেকে কোনো আগ্রহ নেই। সে জায়গায় নিঃসন্দেহে সম্পর্ক খারাপ। আর এই সম্পর্ক খারাপের জায়গায় আজকে একটা নতুন খবর। পশ্চিমবঙ্গ সরকার অবৈধ অনুপ্রবেশকারীদের নিয়ে এক বড় ধরনের সিদ্ধান্ত নিয়ে ফেলেছে ইতিমধ্যেই। এখন প্রশ্ন আসছে, পশ্চিমবঙ্গে কি তবে শুরু হয়ে গেল এক বিশাল ঐতিহাসিক ও রাজনৈতিক রদবদল? কথিত বাংলাদেশি অভিবাসীদের নিয়ে এবার চূড়ান্ত এবং কঠোরতম পদক্ষেপ গ্রহণ করল নবগঠিত বিজেপি সরকার। ডিটেক্ট, ডিলিট এবং ডিপোর্ট, হ্যাঁ, এই তিন শব্দের এক মারাত্মক রণকৌশল নিয়ে মাঠে নেমে পড়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কথিত বাংলাদেশি অভিবাসীদের পশ্চিমবঙ্গ থেকে বিতাড়নের প্রক্রিয়া ইতিমধ্যেই কিন্তু পুরোদমে শুরু করে দিয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকার। পশ্চিমবঙ্গে কার্যকর করা হয়েছে সম্পূর্ণ নতুন আইন। ঠিক কি ঘটতে চলেছে রাজ্যে, কেন হঠাৎ এত বড় সিদ্ধান্ত, জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ঘটনার সূত্রপাত উত্তরবঙ্গ সফরকে কেন্দ্র করে। উত্তরবঙ্গ সফর থেকে ফিরে এসে গতকাল বুধবার রাজ্যের প্রশাসনিক সদর দপ্তর নবান্ন থেকে একটি গুরুত্বপূর্ণ সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে তিনি অত্যন্ত স্পষ্ট এবং কড়া ভাষায় রাজ্যের নতুন নীতি ঘোষণা করেন। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, যারা নাগরিকত্ব সংশোধন আইনের বা সিএএ এর অন্তর্ভুক্ত নন তাদের সরাসরি গ্রেপ্তার করা হবে। শুধু গ্রেপ্তার করায় নয়, গ্রেপ্তার করে সরাসরি তুলে দেওয়া হবে সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফ এর হাতে। কিন্তু এই সিদ্ধান্তের ভিত্তি কি? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এর পেছনে ভারত সরকারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশিকার কথা উল্লেখ করেছেন। তিনি জানিয়েছেন, ভারত সরকারের পক্ষ থেকে 2025 সালের 25শে মে একটি বিশেষ নির্দেশিকা পাঠানো হয়েছিল। কি ছিল সেই নির্দেশিকায়? সেখানে স্পষ্ট বলা হয়েছিল, কথিত অবৈধ বাংলাদেশি অভিবাসীদের সরাসরি বিএসএফ এর হাতে তুলে দিতে হবে। শুভেন্দু অধিকারী পূর্বতন সরকারকে নিশানা করে বলেন, আমাদের আগের সরকার একদিকে শরণার্থীদের সিএএ বা সুরক্ষা দেওয়ার বিরোধিতা করেছে, আর অন্যদিকে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ আইনকে রাজ্যের কাজে লাগায়নি। রাজ্যে প্রথমবার ক্ষমতায় এসেই কিন্তু বিজেপি সরকার ওই আইন পুরোপুরি কার্যকর করলো। শুভেন্দু অধিকারী মসনদে বসার 10 দিনের মধ্যেই বলা যায় এই আইন কার্যকর করার নির্দেশ দিয়েছে। অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে, তাহলে কারা আইনি সুরক্ষা পাবেন আর কারা পাবেন না? এই বিষয়টিও সাংবাদিক বৈঠকে অত্যন্ত সহজভাবে ব্যাখ্যা করে বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি ব্যাখ্যা করে বলেন, 2024 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত যারা পশ্চিমবঙ্গে এসেছেন তাদের পুলিশ কোনো হেনস্থা করতে পারবে না বা আটক করতে পারবে না। অর্থাৎ এই নির্দিষ্ট সময় সীমার মধ্যে আসা শরণার্থীরা আইনি সুরক্ষা পাচ্ছেন। সময়টা খেয়াল করুন, তারিখটা খেয়াল করুন, 2024 সালের 31শে ডিসেম্বর। এখানে কি বাংলাদেশি রাজনৈতিক হানাহানির একটা প্রেক্ষাপট আছে, যোগ আছে? 2024-এর 5 অগাস্ট কিন্তু বাংলাদেশে একটা ষড়যন্ত্রমূলকভাবে ক্ষমতার পরিবর্তন হয়, পট পরিবর্তন হয়, আওয়ামী লীগ সরকারের পতন হয়। আওয়ামী লীগ সরকার পতন পরবর্তী সময়ে বহু মানুষ বাংলাদেশের সংখ্যালঘু থেকে শুরু করে মুসলিম সম্প্রদায় পর্যন্ত ভারতে ভিসা পাসপোর্ট ছাড়া আশ্রয় নিয়েছেন, এবং তাদের জন্য কি সুরক্ষা দেওয়ার জন্যই কি শুভেন্দু অধিকারী এটি
বললেন যে 31শে ডিসেম্বর পর্যন্ত যারা শরণার্থী হিসেবে এসছেন তারা সুরক্ষা পাবেন, এর পরে পাবেন না, হয়তো এমনটা থাকতে পারে। তবে এই 24-এর 31শে ডিসেম্বরের পরে পশ্চিমবঙ্গে যাওয়াদের নিয়ে কি কড়াকড়িটা শুরু হচ্ছে? শুভেন্দু অধিকারী স্পষ্ট করে দিয়েছেন, যারা এই সিএ এর অন্তর্ভুক্ত নন তারা সম্পূর্ণ অবৈধ অভিবাসী, আর এই অবৈধ অভিবাসীদের ক্ষেত্রে রাজ্য প্রশাসনের অবস্থান হবে জিরো টলারেন্স। তাদের সরাসরি রাজ্য পুলিশ গ্রেপ্তার করবে এবং বিএসএফ এর হাতে তুলে দেবে। এর পরের প্রক্রিয়াটি আরো বড়। বিএসএফ এর হাতে তুলে দেওয়ার পর বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী বিজেপির সঙ্গে কথা বলে তাদের দেশ থেকে বিতাড়নের ব্যবস্থা করা হবে। আর এই পুরো প্রক্রিয়াটিকে মুখ্যমন্ত্রী 3টি শব্দে প্রকাশ করেছেন: ডিটেক্ট, ডিলিট এবং ডিপোর্ট। অর্থাৎ প্রথমে চিহ্নিতকরণ, তারপর তালিকা থেকে বাদ দেওয়া এবং সবশেষে নিজ দেশে ফেরত পাঠানো। দেশের স্বার্থে এবং রাজ্যের স্বার্থে সীমান্ত সংলগ্ন সমস্ত থানায় এই আইন অবিলম্বে কার্যকর করা হলো। আর এই বিশাল দায়িত্ব সুচারুভাবে পালন করতে রাজ্য পুলিশের ডিজি এবং মুখ্য সচিবকে প্রয়োজনীয় নির্দেশ অলরেডি দিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। এই অভিযানের পেছনে রয়েছে এক বড়সড় কৌশলগত প্রস্তুতি। গতকাল বুধবার উত্তরবঙ্গ সফরে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্বয়ং বিএসএফ কর্মকর্তাদের সঙ্গে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেন। আর এই দিনই এক ঐতিহাসিক পদক্ষেপ গ্রহণ করে বিএসএফ এর হাতে রাজ্যের 27 কিলোমিটার জমি তুলে দিয়েছেন শুভেন্দু অধিকারী। জমি হস্তান্তরের বিষয়ে মুখ্যমন্ত্রী বলেছেন, বিএসএফ এর সঙ্গে সুদৃঢ় বন্ধন তৈরি করে আমরা রাজ্য এবং দেশকে সুরক্ষিত করব। তিনি আরো জানান যে রাজ্যে বিজেপির সরকার গঠিত হওয়ার পর মন্ত্রিসভার প্রথম বৈঠকেই বিএসএফ এর হাতে এই জমি হস্তান্তরের অনুমোদন দেওয়া হয়েছিল। এখানে উল্লেখ্য, সীমান্তের অরক্ষিত অঞ্চলে কাঁটাতারের বেড়া দেবার জন্য এই জমি হস্তান্তরের প্রয়োজন ছিল দীর্ঘদিনের। কিন্তু রাজনৈতিক টানাপোড়েনে এই জমি হস্তান্তর এতদিন আটকে রেখেছিল পূর্বতন তৃণমূল সরকার। বর্তমান সরকার ক্ষমতায় এসে সেই বাধা দূর করলো। মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর কিন্তু রাজ্য প্রশাসন আর এক মুহূর্ত সময় নষ্ট করেনি। এদিকে রাজ্য জুড়ে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের খোঁজে ব্যাপক তল্লাশি অভিযান ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে পুলিশি তৎপরতা তুঙ্গে। অনেক জায়গা থেকে বাংলাদেশি সন্দেহ করে গ্রেপ্তার করা হচ্ছে অনেক অভিবাসীকে। শুধু কথিত অভিবাসীদেরই নয়, আইনের কোপ পড়ছে তাদের সহায়তাকারীদের ওপরও। এই সমস্ত অভিবাসীদের আশ্রয় দেবার অভিযোগে বাড়ির মালিকদেরও গ্রেপ্তার করা হচ্ছে। এই সাঁড়াশি অভিযানের ফলে স্বাভাবিকভাবেই এক মিশ্র ও জটিল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিশেষ করে সাধারণ সংখ্যালঘুদের মধ্যে এক তীব্র আতঙ্ক তৈরি হয়েছে। বিভিন্ন এলাকা থেকে অভিযোগ উঠছে যে আতঙ্কের কারণে অনেককেই বাড়ি ছেড়ে দেবার জন্য চাপ দেওয়া হচ্ছে। আইন প্রয়োগের এই ব্যাপক কড়াকড়িতে সীমান্ত জেলাগুলো থেকে শুরু করে কলকাতার আনাচে কানাচে এখন চরম উত্তেজনা। পশ্চিমবঙ্গের বুকে কথিত বাংলাদেশি অভিবাসীদের চিহ্নিত করে বিতরণের এই ডিটেক্ট, ডিলিট ও ডিপোর্ট নীতি আগামী দিনের রাজ্যের রাজনীতি এবং সমাজ ব্যবস্থায় কতটা প্রভাব ফেলে সেটাই এখন দেখার বিষয়। একদিকে দেশের ও রাজ্যের সুরক্ষার স্বার্থ, অন্যদিকে সাধারণ মানুষের আতঙ্ক। সব মিলিয়ে পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল। এই যে পশ্চিমবঙ্গে যে এই পরিস্থিতিটা সৃষ্টি হয়েছে, বাংলাদেশে রোহিঙ্গা ঢল নেমেছিল, আপনাদের মনে আছে নিশ্চয়ই, এবং আমরা রোহিঙ্গা ভার বহন করছি। এবার পশ্চিমবঙ্গ থেকে বা ভারত থেকে অবৈধ অভিবাসী যারা ভারতে গিয়ে বসবাস করে, শ্রমিক মজুর কাজ করে, তারা কিন্তু তাদের একটা ঢল নামতে যাচ্ছে। এই সংখ্যাটি কত লক্ষ সেটি বড় প্রশ্ন। বাংলাদেশ কি তবে চাপে পড়ছে? এই পরিস্থিতি আসলে কোন দিকে নিয়ে যায় বাংলাদেশ ভারত সম্পর্ক, এবং বাংলাদেশ কি পরিমাণ চাপে পড়ে, কি ধরনের চাপে পড়ে, সেটি এখন দেখার বিষয়।
বাংলাদেশ আসলে খুব ভয়ানক সংকটের মধ্যে দিয়ে চারিদিক দিয়ে, এবং সংকট ডেকে আনা হচ্ছে নানাভাবে, এই বর্তমান সংকটও ডেকে আনছে। আমি আবারও আলাপটা শেষ করতে চাই যে হিমন্ত বিশ্ব শর্মার কথা দিয়ে, বাংলাদেশ ভারত সম্পর্ক ভালো থাকা উচিত। তাহলে এই যে লাখ লাখ মানুষ, আমার ছোট্ট দেশ, বহু জনসংখ্যা, এই ছোট্ট দেশে কাজ করে হয় না, পেটে ভাত জোগে না, যার কারণে ভারতে গিয়ে তারা কাজ করে। যদিও ও অবৈধভাবে যাওয়াটাকে সমর্থন করি না, কিন্তু কিছু একটা আছে না যে সহনীয় ব্যাপার, যে দেখছি কিন্তু দেখছি না। হিমন্ত বিশ্ব শর্মা কিন্তু সেটাই বলতে চেয়েছিলেন যে আমাদের সম্পর্ক ভালো, কিন্তু আসছে তারা, আমরা দেখছি না। কিন্তু সম্পর্ক তোমরা খারাপ করবা, আমরা যেটা দেখছি না তখন থেকে দেখা শুরু করবো। অর্থাৎ ভারত এখন দেখা শুরু করেছে, পশ্চিমবঙ্গ দেখা শুরু করেছে, আসাম তো আরো কড়া, সমানে বাংলাদেশে ফেরত পাঠাবে। এতে করে বাংলাদেশের সমাজ ব্যবস্থা আরো জটিল থেকে জটিলতর হয়ে উঠবে, যে তাতে কোনো সন্দেহ নাই। এখন দেখার বিষয় যে সামনে কি ঘটতে যাচ্ছে। এই মুহূর্তের ভিডিও থেকে বিদায় নিতে চাইছি। সবাই ভালো থাকুন,